আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা আলোচনা করব হচ্ছে পোলার ভিএস নন পোলার যৌগ নিয়ে। তো এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে যে কোন যৌগটি পোলার হবে, কোনটি পোলার হবে না। হ্যাঁ? তো আমি এখানে বেশ কিছু যৌগ লিখে রেখেছি যেগুলো হচ্ছে কোনটা পোলার হবে আর কোনটা পোলার হবে না সেটা আমি ব্যাখ্যা করে দিব। এই যে পোলার নন পোলার যৌগ ব্যাখ্যা করতে হলে আপনাকে আসলে এটাকে ৪ টা সিস্টেমের মাধ্যমে এটাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে চলুন আমরা শুরু করি। তো এখানে পোলারিটির ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে আমি প্রাথমিক অবস্থায় লিখে রেখেছি ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য 0.5 এর সমান অথবা এর থেকে বেশি হতে হবে। এবার ২ নম্বর কথা হচ্ছে যে জিওমেট্রি মানে সেটার আপনাকে হচ্ছে জিওমেট্রিটা জানতে হবে। সেটার আসলে গঠনটা কি অবস্থায় রয়েছে অণুটার গঠন সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এই পোলার নন পোলার ব্যাখ্যার ক্ষেত্রে। তো জিওমেট্রি আপনাকে ব্যাখ্যা করতে হলে আসলে আপনাকে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন সম্বন্ধে জানতে হবে। তো সংকরায়ন কাকে বলে এই বিষয়টা যদি আমি একটু বলি, সংকরায়নের বিষয়টা হচ্ছে যে বিক্রিয়াকালে কোনো পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষপথের বিভিন্ন শক্তির যে অরবিটাল গুলো রয়েছে তারা পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমসংখ্যক সমান শক্তি সম্পূর্ণ অরবিটাল তৈরির যে প্রক্রিয়া মেইনলি সেটাকেই বলা হয় হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। তো হাইব্রিডাইজেশনটা আসলে কেন হয়? এই হাইব্রিডাইজেশনটা হওয়ার কারণটাই হচ্ছে যখন হাইব্রিডাইজেশন হয় তখন যে অরবিটাল গুলো রয়েছে সেই অরবিটাল গুলোর শক্তি সর্বনিম্ন পর্যায়ে চলে আসে এবং তখন সেখানে যে বন্ধনটা হবে সেই বন্ধনটা স্থিতিশীল হবে। লোন পেয়ার ইলেকট্রন আমরা ব্যাখ্যার ক্ষেত্রে অনেক সময় দেখব যে লোন পেয়ার ইলেকট্রনটা অনেক বেশি ইম্পর্টেন্ট এজন্য যে লোন পেয়ার ইলেকট্রন কিন্তু যে বন্ধন কোণ নরমালি হওয়ার কথা সেখানে কিন্তু লোন পেয়ার ইলেকট্রন ইন্টারফেয়ার করলে বা সেখানে থাকলে বন্ধন কোণের মান কমে যেতে পারে আর কি। এবার আমাকে বুঝতে হবে হচ্ছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট বলতে যেটা বোঝানো হয় যে কোনো একটি অণুতে নিট যে পোলারিটি রয়েছে সেটার পরিমাপকে আসলে ডাইপোল মোমেন্ট বলা হয়। ডাইপোল মোমেন্টকে সাধারণত মিউ দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা কিন্তু এখানে আসলে সংকরায়নের কথা অলরেডি বলে দিয়েছি। সংকরায়ন বিভিন্ন ধরনের হতে পারে যেমন হচ্ছে এসপি, হ্যাঁ? এসপি সংকরায়ন হলে সেটা দেখতে আসলে সরল রৈখিক হয় সেই যৌগটা। সেই যৌগের গঠনটা হয় সরল রৈখিক এবং এই যে এইরকম দেখতে হয় এবং তাদের মধ্যে যে বন্ধন কোণটা থাকে সেটা নরমালি 180 ডিগ্রি হয়। sp2 সংকরায়ন হলে সেটা দেখতে সমতলীয় ত্রিভুজাকার দেখতে হয় এবং সেটার মধ্যে যে বন্ধন কোণটা থাকে সেটা নরমালি হচ্ছে 120 ডিগ্রি হয়। sp3 সংকরায়ন হলে চতুস্তলকীয় গঠন হয় এবং এটার মধ্যে বন্ধন কোণ প্রায় হচ্ছে 109.5 ডিগ্রি হয়। sp3d সংকরায়ন হলে এটা ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় হয় এবং এটার মধ্যে বন্ধন কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং 120 ডিগ্রি হয়। sp3d স্কয়ার হলে এটা সাধারণত অষ্টক তলীয় হয়ে থাকে এবং এটার মধ্যে যে বন্ধন কোণটা থাকে সেটা প্রায় 90 ডিগ্রি হয়ে থাকে। এবার কথা হচ্ছে আমরা সংকরায়নটা এই যে সংকরায়নটা রয়েছে এই সংকরায়নটা আসলে নির্ণয় করব কেমনে? এটা নির্ণয় করার জন্য আমি এখানে সূত্র লিখে রেখেছি। H মানে হাইব্রিডাইজেশন H is equal to half V plus 1 V বলতে আসলে যেটা বোঝানো হচ্ছে যে কোনো একটি মৌলের সর্ববহিঃস্থ কক্ষপথে আসলে যতটি ইলেকট্রন থাকে সেটা। তো এখানে যে মৌলের ইলেকট্রন গুলো লাগবে আপনার সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের মানে কেন্দ্রীয় পরমাণুর। তাহলে আসলে কেন্দ্রীয় পরমাণু বিষয়টা আসলে কেমনে বুঝবো? কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কোনো একটি যৌগের ক্ষেত্রে বা কোনো একটি অণুর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু হবে যে যে মৌলটির হচ্ছে জারণ সংখ্যা সবথেকে বেশি হবে, নরমালি বেশি হবে। এবং যেটি সংখ্যায় কম থাকবে মেইনলি সেটাই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু এবং সেই কেন্দ্রীয় পরমাণু হচ্ছে শেষ কক্ষপথের যে ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে সেটা লাগবে এবং এক্স বলতে এখানে যেটা বোঝানো হয়েছে যে এক যোজি যে এটা পরমাণু হবে সেটা যোগ করে দিতে হবে এবং এটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে অ্যানায়ন, সেখানে যদি অ্যানায়ন থাকে যোগ করে দিতে হবে এবং ক্যাটায়ন থাকলে সেটা আসলে মাইনাস করে দিতে হবে। এখন আমরা হচ্ছে মুক্ত জোট বা লোন পেয়ার ইলেকট্রন নির্ণয়ের বিষয়টাও আপনাকে জানতে হবে কারণ হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন কিন্তু বন্ধন কোণের উপর ইফেক্ট ফেলে। এবার হচ্ছে মুক্ত জোট ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন আসলে নির্ণয় করার আমি সূত্র লিখে রেখেছি এখানে যে লোন পেয়ার ইজ ইকুয়াল টু যে হাইব্রিডাইজেশনটা পাবো সেখান থেকে আর কি একযোজি পরমাণু এবং দ্বিযোজি যে পরমাণু থাকে সেটা আমরা বিয়োগ করে দিব। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে চলুন আমরা হচ্ছে যে টাইপ অন থেকে শুরু করি, এটার মধ্যে আসলে কোনটা পোলার হবে কোনটা নন পোলার হবে সেটা একটু ব্যাখ্যা করা যাক। অন ব্যাখ্যার আগে আমাদেরকে বেশ কিছু মৌলের আসলে ইলেকট্রোনেগেটিভিটি যে রয়েছে সেটা আমাদেরকে একটু জেনে নেওয়া দরকার। যেমন হচ্ছে আমি এখানে ফ্লোরিন দিয়ে স্টার্ট করলাম, ফ্লোরিনের তারপর রয়েছে ক্লোরিন, তারপরে হচ্ছে ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিন এবং আমরা যদি একটু হচ্ছে এখান থেকে বাম দিকে যাই তাহলে ফ্লোরিনের আগে পাবো হচ্ছে এটাতে পাবো হচ্ছে অক্সিজেন, তার আগে পাবো হচ্ছে নাইট্রোজেন এবং তার আগে পাওয়া যাবে কার্বন, কার্বনের আগে পাওয়া যাবে হচ্ছে বোরন। হ্যাঁ,
বোরন আমরা এখানে হচ্ছে এই কয়েকটা জানবো এবং এই বরাবর একটা ফসফরাস জানবো এবং এখান থেকে একটা সালফার জানবো এবং এখানে আমাদের হচ্ছে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান জানলেই হবে। আমরা একটা বিষয় মাথায় রাখবো, সেটা হচ্ছে ফ্লোরিনের হয় হচ্ছে 4 এবং ক্লোরিনের হয় হচ্ছে 3, হ্যাঁ, ব্রোমিনের হয় হচ্ছে 2.88, আয়োডিনের হয় হচ্ছে 2.50 এবং অ্যাস্টাটিনের হয় হচ্ছে 2.1। যে অক্সিজেন রয়েছে এখান থেকে আমরা 0.5 করে যদি বিয়োগ করে দিই তাহলে 4 থেকে পাওয়া যায় হচ্ছে 3.5, এটা হচ্ছে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান। এবং নাইট্রোজেনের পাওয়া যাবে হচ্ছে 3.5 বিয়োগ করে দিলে এবং এখানে পাওয়া যাবে হচ্ছে 2.5। ওকে, এখানে পাওয়া যাবে 2.5 এবং এটার জন্য পাওয়া যাবে হচ্ছে 2 পাওয়া যাবে। এবং ফসফরাসের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এর তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1 এবং সালফারের হচ্ছে 2.5। আমরা মোটামুটি যদি এই মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতার মান জানি তাহলে কিন্তু আমাদের মোটামুটি এটা হয়ে যাবে। আমি এখন টাইপ 1 এর যে যৌগগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। তো এই যৌগগুলোর মধ্যে কোনটি পোলার হবে, কোনটি নন পোলার হবে। তো প্রাথমিক অবস্থায় হচ্ছে আমি কার্বন ডাইঅক্সাইড নিয়ে কথা বলবো। তো কার্বন ডাইঅক্সাইডের যদি আমরা ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য নির্ণয় করতে চাই, এখানে যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি সেটার মান হচ্ছে 3.5 এবং কার্বনের হচ্ছে 2.5, তাহলে এখান থেকে আমরা পার্থক্য পাই হচ্ছে 1। তাহলে আমরা এটা বলতে পারি যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য 0.5 এর থেকে যেহেতু বেশি, সেক্ষেত্রে কার্বন অক্সিজেনের যে বন্ড রয়েছে সেই বন্ডটা পোলার বন্ড হওয়ার চান্স রয়েছে। এবার 2 নম্বর আমাদের যে কন্ডিশন ছিল সেটা হচ্ছে জিওমেট্রি। এখন আমাকে এটা জিওমেট্রি বের করতে হবে। তো জিওমেট্রি বের করতে হলে হাইব্রিডাইজেশন বের করতে হবে। তো হাইব্রিডাইজেশনের সূত্রটা হচ্ছে আমার হাফ H ইজ ইকুয়াল টু হাফ V প্লাস X মাইনাস প্লাস হচ্ছে অ্যানায়ন মাইনাস ক্যাটায়ন। এখানে যে ভি রয়েছে এই ভি দ্বারা যেটা বোঝানো হচ্ছে, যেটা সেন্ট্রাল অ্যাটম হবে ওই সেন্ট্রাল অ্যাটমের শেষ কক্ষপথে যটা ইলেকট্রন রয়েছে সেটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে কার্বনের শেষ কক্ষপথে নরমালি 4টা ইলেকট্রন থাকে, তাহলে এটার জন্য 4। এবং এখানে কোনো আসলে একযোজী পরমাণু আছে কি? আনসার হচ্ছে না। তাহলে একযোজী পরমাণুর সংখ্যা হচ্ছে 0 এবং এখানে কোনো অ্যানায়ন রয়েছে, এখানে কোনো অ্যানায়নও নেই এবং এখানে কোনো ক্যাটায়নও নেই, তাহলে এগুলোর মান হচ্ছে 0। তাহলে আলটিমেটলি এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটার মান পাওয়া যাচ্ছে 2, আর 2 হলে এখানে হচ্ছে sp সংকরণ হয়ে থাকে। তাহলে sp যেহেতু সংকরণ, আমরা বলতে পারি এটার স্ট্রাকচার হবে একটা সরলরৈখিক এবং এটার বন্ধন কোণের মান হবে প্রায় 180 ডিগ্রি। এখন যে 3 নম্বর আমাদের যে কন্ডিশন ছিল সেটা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। আমাকে একটু বের করে দেখতে হবে যে এখানে যে কার্বন ডাইঅক্সাইডের কার্বন রয়েছে এই সেন্ট্রাল অ্যাটমের আসলে কোনো লোন পেয়ার ইলেকট্রন আছে কিনা। তাহলে লোন পেয়ার ইলেকট্রন যদি আমি বের করতে চাই, লোন পেয়ার ইলেকট্রনের সূত্রটা আমাদের ছিল হচ্ছে হাইব্রিডাইজেশন মাইনাস হচ্ছে একযোজী পরমাণু মাইনাস হচ্ছে দ্বিযোজী পরমাণু। তাই এখান থেকে এখানে হাইব্রিডাইজেশন হয়েছে sp সংকরণ, যেখানে হচ্ছে h এর মান 2 এবং এখানে যে একযোজী পরমাণু, এখানে একযোজী পরমাণুর সংখ্যা নেই এবং দ্বিযোজী পরমাণু, এখানে দ্বিযোজী পরমাণুর সংখ্যা হচ্ছে 2টি। সো আমরা বলতে পারি এখানে আসলে কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই। যেহেতু এখানে লোন পেয়ার ইলেকট্রন নেই, সো আমরা বলতে পারি যে এটার যে জিওমেট্রি সেটা কিন্তু নর্মাল যেটা হওয়ার কথা ছিল সেটাই হবে, যেখানে যে কার্বন ডাইঅক্সাইডের যে আকৃতিটা সেটা কিন্তু হচ্ছে সরলরৈখিক, এইরকম সরলরৈখিক। এখানে কার্বনের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে 2.5 এবং অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে 3.5 এবং তার হচ্ছে কম ইলেকট্রোনেগেটিভ থেকে বেশি ইলেকট্রোনেগেটিভের দিকে ডাইপোল মোমেন্ট কাজ করে, এটা হচ্ছে এটা। সো আমরা বলতে পারি কার্বন এখানে হচ্ছে ডেল পজিটিভ হবে এবং অক্সিজেন হচ্ছে ডেল নেগেটিভ হবে। এবং পরের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, এটার ক্ষেত্রে কিন্তু কার্বন থেকে অক্সিজেনের দিকে ডাইপোল মুভমেন্ট কাজ করবে এবং এই ডাইপোল মুভমেন্টটা আমরা জানি যে কার্বন হচ্ছে ডেল পজিটিভ হবে এবং অক্সিজেন হবে হচ্ছে ডেল নেগেটিভ। তো এই ক্ষেত্রে আমরা একটা বিষয় লক্ষ্য করব, এখানে কার্বন অক্সিজেন এখানে ডাইপোল মুভমেন্ট ফোর্সটা যদি আমি মনে করি, যেখানে আসলে মোটামুটি 5 নিউটন ফোর্স কাজ করতেছে, তো পক্ষান্তরে তার বিপরীত দিকেও কিন্তু 5 নিউটন ফোর্স কাজ করতেছে। তাহলে আলটিমেটলি এটা কিন্তু কোনো ডাইপোল মুভমেন্ট থাকবে না, পরস্পরকে কিন্তু এটা ক্যান্সেল আউট করে দিবে। সো আমরা বলতে পারি যে এটার যে ডাইপোল মুভমেন্ট 4 নম্বর যে কন্ডিশন ছিল, এটার ডাইপোল মুভমেন্টের মান কিন্তু নরমালি 0 হবে। সো এই যৌগটি হচ্ছে কোনো পোলার যৌগ নয়, এটি হচ্ছে নন পোলার যৌগ। এখন আমরা হচ্ছে আমাদের যে 2 নম্বর যৌগটি রয়েছে সেটি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। আমাদের 2 নম্বর যৌগটি হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তো সালফার ডাইঅক্সাইড থেকে তো প্রাথমিক অবস্থায় হচ্ছে আমাকে এর ইলেকট্রোনেগেটিভিটি বের করতে হবে। এর ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য হচ্ছে আমরা জানি যে অক্সিজেনের হচ্ছে 3.5 এবং সালফারের হচ্ছে 2.5। যেহেতু ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য 1 পাচ্ছি, সো আমরা বলতে পারি সালফার ডাইঅক্সাইডের মধ্যে সালফার এবং অক্সিজেনের মধ্যে যে বন্ডটা রয়েছে সে বন্ডটা অবশ্যই পোলার বন্ড। এবার আমরা এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের 2 নাম্বার কন্ডিশনটা ব্যাখ্যা করতে হবে, সেটা হচ্ছে জিওমেট্রি। তাহলে এটার জিওমেট্রি ব্যাখ্যা করতে হলে আমার এখানে হাইব্রিডাইজেশন নির্ণয় করতে হবে। তাহলে হাইব্রিডাইজেশন নির্ণয় করলে আমরা জানি হাফ ভি প্লাস
এক্স প্লাস হচ্ছে অ্যানায়ন মাইনাস হচ্ছে ক্যাটায়ন। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সালফার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। যেহেতু সালফার কেন্দ্রীয় পরমাণু, সালফারের শেষ কক্ষপথে নরমালি হচ্ছে 6টা ইলেকট্রন থাকে, এই 6টা, এবং এখানে কোনো একযোজী পরমাণু নেই এবং এখানে কোনো অ্যানায়ন অথবা ক্যাটায়ন নেই। তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করে যে মানটা পাই সে মানটা হচ্ছে 3। সো এখান থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে sp2 সংকরায়ন। এবার হচ্ছে 3 নাম্বার আমাদের কন্ডিশন দেখতে হবে। সেই 3 নাম্বার কন্ডিশন হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। তো আমরা দেখবো যে এখানে আসলে কোনো লোন পেয়ার ইলেকট্রন আছে কিনা। তো লোন পেয়ার ইলেকট্রন নির্ণয়ের সূত্রটা ছিল এল হাইব্রিডাইজেশন মাইনাস হচ্ছে একযোজী পরমাণু মাইনাস হচ্ছে দ্বিযোজী পরমাণু। তাহলে হাইব্রিডাইজেশন এখানে কত হয়েছে, sp2, যেটার মান হচ্ছে h এর মান হচ্ছে 3। এখানে একযোজী পরমাণু নেই এবং এখানে দ্বিযোজী পরমাণু হচ্ছে 2টি। সো আমরা বলতে পারি এখানে লোন পেয়ার ইলেকট্রন রয়েছে হচ্ছে এক জোড়া। তাহলে এক জোড়া যেহেতু লোন পেয়ার ইলেকট্রন রয়েছে, এটা নর্মাল যে বন্ড অ্যাঙ্গেল হওয়ার কথা ছিল sp2 সংকরণের জন্য, যে বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। তো যেহেতু এখানে লোন পেয়ার ইলেকট্রন নরমালি একটা রয়েছে, সো এটার বন্ড অ্যাঙ্গেলটা কিছুটা কি হবে, প্রভাবিত করবে। তাহলে আমরা যদি এবার হচ্ছে এটার চিত্রটা আঁকানোর চেষ্টা করি সেটা কেমন হবে, সেই চিত্রটা অনেকটা হবে এরকম যে সালফার এই যে 2টা অক্সিজেন পরস্পরের সঙ্গে এভাবে যুক্ত হবে এবং এখানে একটা লোন পেয়ার ইলেকট্রন, এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন এখানে থাকবে। আমরা জানি যে কম তড়িৎ ঋণাত্মক পরমাণু থেকে বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণুর দিকে ডাইপোল মোমেন্টটা কাজ করে এবং এটা হবে হচ্ছে ডেল নেগেটিভ, এটি হবে ডেল পজিটিভ। এবং এটার ক্ষেত্রেও কম ইলেকট্রোনেগেটিভ প্রান্ত থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ প্রান্তের দিকে এই ডাইপোল মোমেন্টটা কাজ করবে। সো আমরা বলতে পারি এটা কিন্তু ডেল নেগেটিভ হবে। এবং এটার যে আসলে নর্মাল যে দিকটা আমরা জানি এটা কিন্তু কিছুটা এই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর কাজ করবে এবং এই যে ডাইপোল মোমেন্টটা এটাও কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর কিছুটা কাজ করবে এবং এটা পরস্পরকে ভ্যানিশ করে দিবে। কিন্তু এটা কিন্তু আলটিমেটলি এর বাকি যে ওয়াই অ্যাক্সিস বরাবর যে ডাইপোল মোমেন্টটা ছিল সেটা কিন্তু নিচের দিকে কাজ করবে। তো আমরা এখান থেকে বলতে পারি এর যে ডাইপোল মোমেন্ট রয়েছে এই ডাইপোল মোমেন্টের মান কিন্তু 0 নয়। সো এই যৌগটি কিন্তু অবশ্যই একটি পোলার যৌগ। এখন হচ্ছে আমরা আমাদের 3 নাম্বার যে যৌগটি রয়েছে সেটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। সেটি হচ্ছে সালফার ডাইক্লোরাইড। এই সালফার ডাইক্লোরাইডের ক্ষেত্রে আমরা প্রাথমিক অবস্থা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির মান নির্ণয় করার চেষ্টা করব। তাহলে ইলেকট্রোনেগেটিভিটির যে মানটা পাওয়া যাবে এখান থেকে আমরা জানি ক্লোরিনের হচ্ছে 3 এবং হচ্ছে সালফার হচ্ছে 2.5। তাহলে এখানে ইলেকট্রোনেগেটিভিটির যে পার্থক্যটা পাওয়া যায় সেটা হচ্ছে 0.5। যেহেতু ইলেকট্রোনেগেটিভিটির মান 0.5, তো আমরা এটা বলতে পারি যে সালফার এবং ক্লোরিন বন্ডটা কিন্তু পোলার হবে। 2 নম্বর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে জিওমেট্রি ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এর জিওমেট্রিটা কি হবে, এই জিওমেট্রি কিন্তু বের করতে হলে আমাকে হাইব্রিডাইজেশন বের করতে হবে। আর হাইব্রিডাইজেশন ইজ ইকুয়াল টু আমরা জানি যে হাফ ভি প্লাস একযোজী পরমাণু প্লাস হচ্ছে অ্যানায়ন মাইনাস হচ্ছে ক্যাটায়ন, এটি হচ্ছে আমাদের সেই হাফ। এবং এখান থেকে যে ভি পাই এবং এখানে ভি এর মানটি হবে সালফারের শেষ কক্ষপথে যে ইলেকট্রন সেটা, কারণ সালফার এখানে হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। তাহলে সালফারের শেষ কক্ষপথের ইলেকট্রন হচ্ছে 6টি। আমরা দেখতে পাচ্ছি এখানে একযোজী পরমাণুর সংখ্যা হচ্ছে 2টি এবং এখানে আসলে কোনো ধরনের অ্যানায়ন নেই অথবা কোনো ধরনের ক্যাটায়ন নেই। তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে যে মানটা পাই সেটা হচ্ছে 4 পাই। তো আমরা বলতে পারি এখানে হচ্ছে sp3 সংকরণ রয়েছে। sp3 সংকরণ হলে আমরা জানি এটার গঠন হয় চতুস্তলিকীয় গঠন এবং এটার যে বন্ড অ্যাঙ্গেলের মান রয়েছে সেটা কিন্তু 109.5 হয়। এবার এখান থেকে আমরা দেখব যে 3 নাম্বার যে কন্ডিশনটা সেটা হচ্ছে লোন পেয়ার কোনো ইলেকট্রন রয়েছে কিনা। তাহলে আমরা এখান থেকে দেখব এখানে আসলে কোনো লোন পেয়ার ইলেকট্রন রয়েছে কিনা। তাহলে লোন পেয়ার ইলেকট্রন যদি নির্ণয় করি আমরা জানি যে H মাইনাস হচ্ছে X মাইনাস হচ্ছে D। তাহলে H এর মান হচ্ছে এখানে হচ্ছে 4, কারণ হচ্ছে sp3 সংকরায়ন এবং এখানে আসলে কোনো একযোজী পরমাণু আছে কিনা, হ্যাঁ অবশ্যই এখানে একযোজী পরমাণু রয়েছে 2টা, কিন্তু এখানে কোনো দ্বিযোজী পরমাণু নেই। সো আমরা বলতে পারি এখান থেকে মাইনাস করলে যেটা পাই সেটা হচ্ছে 2। তাহলে এখানে যে লোন পেয়ার ইলেকট্রন রয়েছে সেখানে কিন্তু 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন রয়েছে। sp3 সংকরায়নের কারণে নরমালি যে বন্ড অ্যাঙ্গেলটা হওয়ার কথা ছিল, যেহেতু এখানে 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন রয়েছে সেই বন্ড অ্যাঙ্গেলটাকে কিছুটা কিন্তু প্রভাবিত করবে। এবং এই ক্ষেত্রে আমরা যদি এখন এটার জিওমেট্রিটা নরমালি আঁকার চেষ্টা করি সেটা কিরকম হবে, আমরা জানি যে সালফার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এটা হচ্ছে, এবং 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন এইভাবে কাজ করবে। এটা হচ্ছে ক্লোরিন এবং এটা হচ্ছে ক্লোরিন। কম ইলেকট্রোনেগেটিভ পরমাণু থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ পরমাণুর দিকে হচ্ছে ডাইপোল মোমেন্ট কাজ করে। সো এটা হবে ডেল পজিটিভ এবং এটি হবে হচ্ছে ডেল নেগেটিভ। এবং এটার ক্ষেত্রেও সেম কাজ করবে, ডাইপোল মোমেন্টটা হচ্ছে কম ইলেকট্রোনেগেটিভ থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটির দিকে কাজ করবে। তাহলে এটা হবে কি ডেল নেগেটিভ। তাহলে নরমালি এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কিছুটা এটা ভ্যানিশ করবে এবং এটা
এক্স অক্ষ বরাবর কিছু কিছু ভ্যানিশ করবে, কারণ এটা যেহেতু ভেক্টর রাশি, এবং এটা কিন্তু বাকিটা কিন্তু ফোর্স কিন্তু এটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর কাজ করবে। যেহেতু ডাইপোল মোমেন্ট নিচের দিকে কাজ করতেছে, আমরা এটা বলতে পারি নিশ্চিতভাবে যে ডাইপোল মোমেন্টের মান কিন্তু এখানে জিরো নয়। আর যেহেতু এখানে ডাইপোল মোমেন্টের মান জিরো নয়, সো আমরা বলতে পারি যে সালফার ডাইক্লোরাইড যে যৌগটা ছিল, এই যৌগটা অবশ্যই কিন্তু একটি পোলার যৌগ। সালফার ক্লোরাইড যে ছিল ডাইক্লোরাইড, এটা কিন্তু সালফার ডাইফ্লোরাইড কিন্তু একই, মানে দুইটাই কিন্তু হ্যালোজেন। তো দুইটার ক্ষেত্রে একই অবস্থা, এটারও পোলার রয়েছে। আমি যদি অক্সিজেন ডাইফ্লোরাইড নিয়ে কথা বলি, যে অক্সিজেন ডাইফ্লোরাইডের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য হচ্ছে অক্সিজেন ফ্লোরিনের হচ্ছে 4 আর অক্সিজেনের হচ্ছে 3.5, সেক্ষেত্রে কিন্তু আমরা 0.5 পাচ্ছি। সো এটি হচ্ছে আমরা পরবর্তী নেক্সট স্টেপে যাব, কারণ এটি পোলার যৌগ হওয়ার চান্স রয়েছে। তাহলে জিওমেট্রির বিষয়টা যদি আমরা একটু লক্ষ্য করি, এই সেন্ট্রাল অ্যাটম অক্সিজেনের যদি আমরা হাইব্রিডাইজেশন নির্ণয় করতে চাই, তাহলে দিব আমরা H = ½ এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের শেষ কক্ষপথে নরমালি 6টা ইলেকট্রন থাকে, এবং যে ফ্লোরিন রয়েছে আমরা জানি ফ্লোরিন হচ্ছে একযোজী পরমাণু, তাহলে একযোজী পরমাণু এখানে দুইটা রয়েছে, আমাদের এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন নেই, আমি এটা স্কিপ করে দিলাম। তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 4 দুগুণে 8 হয়, সো আমরা বলতে এটা 4। সো এখানে হচ্ছে sp3 সংকরণ রয়েছে। তাহলে sp3 সংকরণ থাকলে আমরা নরমালি জানি এটা চতুস্তলিকীয় গঠন হবে, কিন্তু সেক্ষেত্রে তার কোনো লোন পেয়ার ইলেকট্রন রয়েছে কিনা সেটা আমাদের একটু লক্ষ্য করতে হবে। তাহলে লোন পেয়ার ইলেকট্রন যদি আমরা এখানে নির্ণয় করার চেষ্টা করি, তাহলে এর হাইব্রিডাইজেশন হচ্ছে 4 এবং হচ্ছে এখানে একযোজী পরমাণু হচ্ছে 2টা, এখানে কোনো দ্বিযোজী পরমাণু নেই। সো আমরা বলতে পারি যে এখানে হচ্ছে 2, মানে 2টা লোন পেয়ার ইলেকট্রন রয়েছে। তাহলে আমি এটা যদি জিওমেট্রি আঁকানোর চেষ্টা করি, অনেকটা হবে এইরকম হবে। এবার কথা হচ্ছে যে এখানকার যে লোন পেয়ার ইলেকট্রন আমরা সেটা দিয়েছি, এবার ডাইপোল যে মোমেন্ট রয়েছে সেটা কোন দিক হবে? তো ডাইপোল মোমেন্ট হচ্ছে কম তড়িৎ ঋণাত্মক পরমাণু হতে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর দিকে, তাহলে এটা ডাইপোল মোমেন্ট হচ্ছে এই দিকে, এবং এটার এই বন্ডের যে ডাইপোল মোমেন্ট সেটা কিন্তু এই দিকে। তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে এই দিকে যায়। ওভারঅল এই যৌগটা হচ্ছে পোলার যৌগ। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে পজিটিভ পার্ট হবে, এবং যেটা বেশি নেগেটিভ হবে সেটা নরমালি হবে নেগেটিভ পার্ট বা নেগেটিভ পোল। এখন আমরা হচ্ছে যে আমাদের যে টাইপ 2 রয়েছে সেই টাইপ 2টা একটু দেখার চেষ্টা করব, এবং এই টাইপ 2 এর মধ্যে প্রথমে আমাদের যে যৌগটা রয়েছে সেটা হচ্ছে বোরন ট্রাইক্লোরাইড। তাহলে বোরন ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে আসলে ইলেকট্রোনেগেটিভিটির যে পার্থক্যটা সেটা আসলে কত। আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রোনেগেটিভিটির যে পার্থক্য সেটা হচ্ছে বোরনের জন্য আমরা জানি 2 এবং ক্লোরিনের জন্য জানি হচ্ছে 3 এবং এক্ষেত্রে আমরা পাই হচ্ছে 1 পাই। সো এটা হচ্ছে পোলার যৌগ হওয়ার চান্স রয়েছে। এখন আমরা জিওমেট্রি দেখার চেষ্টা করব। তাহলে জিওমেট্রি আমাদেরকে দেখতে হলে অবশ্যই এর হাইব্রিডাইজেশন বের করতে হবে, এবং এর হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে আমরা জানি আমরা এখানে বোরন হবে সেন্ট্রাল অ্যাটম, এবং বোরনের শেষ কক্ষপথে নরমালি 3টা ইলেকট্রন থাকে, হ্যাঁ, এবং এখানে একযোজী পরমাণুর সংখ্যা রয়েছে 3টা, এই যে 3টা। সো এটার ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করে থাকি তাহলে পাবো হচ্ছে আমরা 3 পাবো, এবং 3 পেলে এখান থেকে হয় sp2 সংকরণ 120 ডিগ্রি হওয়ার কথা। এবার দেখবো যে এখানে আসলে কোনো লোন পেয়ার ইলেকট্রন রয়েছে কিনা। তো লোন পেয়ার ইলেকট্রন যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে তার হাইব্রিডাইজেশনকে আমাকে বসাতে হবে, এবং এখানে আসলে কটি একযোজী পরমাণু রয়েছে সেটা মাইনাস করে দিতে হবে। তাহলে একযোজী পরমাণু 2টা রয়েছে এবং দ্বিযোজী পরমাণু মাইনাস করে দিতে হয়, কিন্তু আমার এখানে দ্বিযোজী পরমাণু নেই। সো আমরা একযোজী পরমাণু বিয়োগ করে দিলাম, তাহলে এখানে 0 পাচ্ছি, তার মানে এখানে আসলে কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই। যেহেতু এখানে কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটার যে বন্ড অ্যাঙ্গেল সেটা অনেকটা এরকম হবে, মানে এদের মধ্যে যে বন্ড অ্যাঙ্গেল সেটা হচ্ছে 120 ডিগ্রি হবে। তাহলে অনেকটা হচ্ছে ক্লোরিন এইভাবে রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে যে কম নেগেটিভ অঞ্চল থেকে বেশি নেগেটিভ অঞ্চলের দিকে কি হবে, তাদের যে ডাইপোল মুভমেন্টটা সেটা দেখা যাবে, এবং কম নেগেটিভ থেকে বেশি নেগেটিভের দিকে যদি দেখা যায় তাহলে অনেকটা এর টার্নটা অনেকটা এইরকম হবে। এবার কথা হচ্ছে 3 দিক ধরে যদি সমান ফোর্সে 3 জন টানে তাহলে এটা কি কোথাও যাওয়ার চান্স রয়েছে? আনসার হচ্ছে না। ঠিক এই যৌগটির ক্ষেত্রেও একই অবস্থা হবে, যে এর যে নেট যে ডাইপোল মোমেন্ট রয়েছে এই নেট ডাইপোল মোমেন্টের মান কিন্তু 0 হবে, কারণ এটা যে যেদিকে টানা হচ্ছে এটা যেদিকে টানা হচ্ছে এবং এটা যেদিকে টানা হচ্ছে পরস্পরকে ক্যান্সেল আউট করে দিবে। আমরা যদি আরেকটু ভালো মতো দেখার চেষ্টা করি, এটা এক্স অক্ষ বরাবর হচ্ছে কিছুটা ভ্যানিশ করবে এবং এখানে এক্স অক্ষ বরাবর কিছুটা ভ্যানিশ করবে, তাহলে এই দুইটার ক্ষেত্রে আমরা ফোর্সটা এদিকে পাচ্ছি এবং এটার ক্ষেত্রে ফোর্সটা আমরা এইদিকে পাচ্ছি, এটা ক্যান্সেল আউট করে দিবে। এই তিনটা যোগের ক্ষেত্রে কিন্তু একই অবস্থা। এবং একটা বিষয় আমাদের একটু মাথায় রাখা দরকার, কম ইলেকট্রোনেগেটিভ হবে সেটা কিন্তু পজিটিভ হবে এবং যেটা ইলেকট্রোনেগেটিভ বেশি হবে সেটা কিন্তু নেগেটিভ হবে। সো এই পার্টটা হচ্ছে নেগেটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ। এখানে কিন্তু বন্ড গুলো পোলার, এখানেও কিন্তু বন্ড পোলার, এখানেও কিন্তু বন্ড পোলার, কিন্তু নেট ডাইপোল মোমেন্টের মান 0,
এখন আমরা যদি এই যে ফসফরাস ট্রাইক্লোরাইডের কথা বলি, এই ফসফরাস ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যের মান আমরা প্রাথমিক অবস্থায় দেখব। সেক্ষেত্রে ক্লোরিনের মান হচ্ছে 3 এবং ফসফরাসের হচ্ছে 2.1। তো এটা আমরা বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 0.9 পাই। এবং এখান থেকে আমি যদি হাইব্রিডাইজেশনের মান বের করার চেষ্টা করি তাহলে এটা কত হবে, সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন হচ্ছে হাফ। এবং তাহলে এখানে আমাকে কেন্দ্রীয় পরমাণু বের করতে হবে। ফসফরাস হচ্ছে আমার কেন্দ্রীয় পরমাণু। তাহলে ফসফরাসের শেষ কক্ষপথে আমরা জানি যে 5টা ইলেকট্রন থাকে এবং এখানে এক্সোজি পরমাণুর সংখ্যা হচ্ছে 3টা রয়েছে। এখানে অ্যানায়ন এবং কোনো ক্যাটায়ন নেই। এখান থেকে ক্যালকুলেশন করে যে মানটা পেলাম সেটা হচ্ছে 4। সো আমরা বলতে পারি যেখানে sp3 সংকরায়ন রয়েছে। আমরা এখন দেখব এখানে আসলে কোনো লোন পেয়ার ইলেকট্রন রয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সংকরায়ন, এখানে আমরা হাইব্রিডাইজেশন sp3 পাচ্ছি। সো এটার মান হবে 4 এবং এখানে একযোজি যে পরমাণু রয়েছে সেই একযোজি পরমাণুর সংখ্যা কিন্তু এখানে রয়েছে 3টা। তাহলে একযোজি পরমাণুর সংখ্যা যেহেতু 3টা রয়েছে এবং এখানে কোনো দ্বিযোজি পরমাণু নেই, তো আমরা বলতে পারি যে এখান থেকে 4 - 3 এখানে একটি কিন্তু লোন পেয়ার ইলেকট্রন রয়েছে। সেক্ষেত্রে এটার যে নর্মাল জিওমেট্রিটা হওয়ার কথা সেটা অনেকটা এইরকম হবে, যে ফসফরাস, এই যে ক্লোরিন, ক্লোরিন এবং ক্লোরিন, ওকে, এটা যদি আমরা হচ্ছে তার যদি লোন পেয়ার ইলেকট্রনটাকে এইভাবে দেখাই, এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে 2.1 এবং ক্লোরিনের হচ্ছে যেহেতু 3। সো আমরা জানি যে কম ইলেকট্রোনেগেটিভ প্রান্ত থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ প্রান্তর দিকে তার ডাইপোল মোমেন্টটা হবে। তো এটার ক্ষেত্রে একই হবে এবং এটার ক্ষেত্রেও কিন্তু একই হবে। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এরা পরস্পর যে ডাইপোল মোমেন্ট, এটা কিন্তু পরস্পরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে না। আর যেহেতু এটা ক্যান্সেল আউট করে দিচ্ছে না, তো আমরা বলতে পারি এর যে নেট ডাইপোল মোমেন্ট রয়েছে সেটার মান কিন্তু 0 নয়। এখন আমরা ব্যাখ্যা করব হচ্ছে অ্যামোনিয়া নিয়ে। তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি, এই যে অ্যামোনিয়া পাচ্ছি এবং এই অ্যামোনিয়ার ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির যে মান রয়েছে সেই মানটা আসলে কত হবে, সেই মানটা আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের নরমালি হচ্ছে 3 এবং হাইড্রোজেনের হচ্ছে 2.1। তাহলে এটা যদি আমরা হচ্ছে মাইনাস করে দিই তাহলে পাই হচ্ছে 0.9। আমরা হচ্ছে এর 2 নম্বরের জিওমেট্রি দেখার চেষ্টা করব। তাহলে এর যদি আমরা জিওমেট্রি দেখার চেষ্টা করি সেক্ষেত্রে এর হাইব্রিডাইজেশন বের করতে হবে। আমরা হাইব্রিডাইজেশন যদি বের করার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এখানে সেন্ট্রাল অ্যাটম কি হবে, নিশ্চয়ই এখানে নাইট্রোজেন হবে। তাহলে নাইট্রোজেন যদি সেন্ট্রাল অ্যাটম হয়, এটার হচ্ছে শেষ কক্ষপথে নরমালি হচ্ছে 5টা ইলেকট্রন থাকে এবং 5টা ইলেকট্রন থাকে। এখানে একযোজি পরমাণুর সংখ্যা হচ্ছে 3টা। এখানে কোনো হচ্ছে অ্যানায়ন অথবা ক্যাটায়ন নেই, তো এগুলোর মান হচ্ছে 0। আমি এগুলো বসালাম না। তাহলে এখানে যেটা পাই সেটা হচ্ছে 4 পাই এটার মান। তো আমরা বলতে পারি এখানে sp3 সংকরায়ন রয়েছে। এবার এখান থেকে যদি আমি লোন পেয়ার ইলেকট্রন বের করার চেষ্টা করি, এখানে কোনো আসলে লোন পেয়ার ইলেকট্রন রয়েছে কিনা আমরা দেখবো। এখানে হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, সো বলতে পারি এখানে 4 এবং এখানে একযোজি পরমাণুর সংখ্যা হচ্ছে 3টা। এখানে কোনো দ্বিযোজি পরমাণু নেই, তো আমি এটা বসালাম না, এক্ষেত্রে 1। এখন আমরা যে কাজটা করব এটা জিওমেট্রিটা আঁকানোর চেষ্টা করব। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যেটা জিওমেট্রি অনেকটা এইরকম হবে, এরকম হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন হচ্ছে কম ইলেকট্রোনেগেটিভ প্রান্ত থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ প্রান্ত দিকে হচ্ছে ডাইপোল মোমেন্টটা শো করে। তো এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে কিন্তু অনেকটা এইরকম হবে এবং এটার ক্ষেত্রে কিন্তু অনেকটা এইরকম হবে। তো আমরা বলতে পারি যে এই দিক থেকে ডাইপোল মোমেন্টটা ওইদিকে যাচ্ছে, এটা কিন্তু কেউ কাউকে আসলে ক্যান্সেল আউট করে দিচ্ছে না। যেহেতু কেউ কাউকে ক্যান্সেল আউট করে দিচ্ছে না, সো আমরা বলতে পারি এখানে যে ডাইপোল মোমেন্ট রয়েছে সেই ডাইপোল মোমেন্টের মান কিন্তু এখানে 0 নয়। তো আমরা বলতে পারি এই যৌগটি হচ্ছে পোলার যৌগ এবং এখানে এটা হচ্ছে পজিটিভ পার্ট, এটা হচ্ছে পজিটিভ পার্ট, এটা পজিটিভ পার্ট এবং হচ্ছে এটা নেগেটিভ পার্ট। এবার হচ্ছে আমরা যে সালফার ট্রাইঅক্সাইড রয়েছে সেই যৌগটা নিয়ে একটু কথা বলবো। তো সালফার ট্রাইঅক্সাইড এই যৌগের ক্ষেত্রে যদি কথা বলি আমরা, এখান থেকে যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য রয়েছে সেটার মান আমরা কথা পাবো। সেটার মান আমরা জানি অক্সিজেনের হচ্ছে 3.5 এবং সালফারের হচ্ছে 2.5। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে 1 এবং এখান থেকে যদি আমি হাইব্রিডাইজেশন বের করার চেষ্টা করি সেটা কত পাবো। সালফার হচ্ছে এখানে কেন্দ্রীয় পরমাণু, তো আমরা বলতে পারি সালফারের শেষ কক্ষপথে নরমালি 6টা ইলেকট্রন থাকে এবং এখানে কোনো একযোজি পরমাণু নেই বা এখানে ক্যাটায়ন অথবা অ্যানায়ন নেই। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে যে সংকরায়নটা হয়েছে সেটা হচ্ছে এটার মান হচ্ছে 3 এবং 3 হলে নরমালি হয় sp2 সংকরণ, আর sp2 সংকরণ হলে এটা সমতলীয় ত্রিভুজাকার হয়। আমরা নরমালি দেখবো এখানে কোনো আসলে লোন পেয়ার ইলেকট্রন রয়েছে কিনা। তাহলে লোন পেয়ার ইলেকট্রনের ক্ষেত্রে আমরা যে হাইব্রিডাইজেশন হচ্ছে সেটা থেকে আমরা বিয়োগ করে দিব হচ্ছে এখানে কটা হচ্ছে একযোজি এবং দ্বিযোজি পরমাণু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে দ্বিযোজি পরমাণু রয়েছে 3টা, সো এটা ক্যান্সেল আউট করে দিব। তাহলে ক্যান্সেল আউট করে দিলে আমরা পাই 0, তার মানে এখানে আসলে কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই। তাহলে এটা যদি আমি একটু দেখার চেষ্টা করি, এটা দেখতে কিরকম হবে, অনেকটা দেখতে এরকম হবে, অনেকটা দেখতে হচ্ছে এরকম হবে। আর এরকম হওয়ার কারণে আমরা বলতে পারি যে এই যে সালফার রয়েছে, সালফার এবং অক্সিজেন
সালফার যেহেতু কম ইলেকট্রোনেগেটিভ এবং অক্সিজেন যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই এখানে ডাইপোল মোমেন্টটা এদিকে আসবে এবং এখান থেকে ডাইপোল যে মোমেন্টটা রয়েছে সেটা হচ্ছে এদিকে আসবে এবং এটার ক্ষেত্রে ডাইপোল মোমেন্টটা এদিকে যাবে এবং এটা হচ্ছে নেগেটিভ পার্ট হবে, এটা নেগেটিভ পার্ট এবং এটাও কিন্তু হচ্ছে নেগেটিভ পার্ট, বাট এটা হবে পজিটিভ পার্ট। তো আমরা বলতে পারি এখান থেকে এই যে এই বরাবর এক্স অক্ষ বরাবর কিছুটা হচ্ছে ফোর্স যাবে এবং এখান থেকে এক্স অক্ষ বরাবর কিছুটা ফোর্স যাবে, কিন্তু বাকি ফোর্সটা কিন্তু আমাদের এই যে অয় অক্ষ রয়েছে সেই বরাবর কিন্তু নিচের দিকে আসবে। তাহলে এই ফোর্সটা এদিকে আসবে এবং এই ফোর্সটা এদিকে যাবে, তাহলে এখানে নিট ডাইপোল মোমেন্টের মান কিন্তু 0 হবে। কিন্তু এই সালফার অক্সিজেন রয়েছে এটার কিন্তু যে বন্ড রয়েছে সেই বন্ডটা কিন্তু হচ্ছে পোলার বন্ড, কিন্তু আলটিমেটলি এই যৌগটা হচ্ছে নন পোলার। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমাদের যে টাইপ 3 রয়েছে সেটা নিয়ে একটু কথা বলবো। তাহলে টাইপ 3 নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে যৌগটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড এবং এখানে ইলেকট্রোনেগেটিভিটির যে পার্থক্য রয়েছে সেটা হচ্ছে ক্লোরিনের জন্য 3 এবং কার্বনের জন্য হচ্ছে 2.5। তাহলে এটা যদি আমরা হচ্ছে মাইনাস করে দিই তাহলে 0.5 পাই। এখানে যে হাইব্রিডাইজেশন রয়েছে সেটা যদি আমরা একটু বের করার চেষ্টা করি সেটা কত হবে, এখানে সেন্ট্রাল অ্যাটম যেহেতু কার্বন, কার্বনের শেষ কক্ষপথে নরমালি 4টা ইলেকট্রন থাকে এবং ক্লোরিন এখানে একযোজী পরমাণু রয়েছে 4টা, এখানে কোনো অ্যানায়ন অথবা ক্যাটায়ন নেই। সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে হচ্ছে 4 পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে sp3 সংকরণ। আর যেহেতু এটা sp3 সংকরণ, এখান থেকে আমরা যদি মানে হচ্ছে লোন পেয়ার ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে আসলে কত হবে, তাহলে লোন পেয়ার ইলেকট্রনের সংখ্যা হবে যে এখানে যে সংকরণ হচ্ছে সেটা দিব আমরা দেখতে পাচ্ছি এখানে একযোজী পরমাণুর সংখ্যা হচ্ছে 4টা এবং দ্বিযোজী কোনো পরমাণু নেই। সো এখান থেকে আমরা ক্যান্সেল আউট করে দিলে এখানে হচ্ছে 0 পাই। তাহলে এটা যদি আমরা একটু জিওমেট্রিটা আঁকানোর চেষ্টা করি অনেকটা এরকম হবে কিন্তু। ওকে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বন কিন্তু আসলে ইলেকট্রোনেগেটিভ কম, সো এটা পজিটিভ প্রান্ত হবে এবং এটি পজিটিভ প্রান্ত এবং এটি হবে হচ্ছে নেগেটিভ প্রান্ত এবং যে ডাইপোল মোমেন্টের মান সেটা হচ্ছে এই কার্বনের এখান থেকে এদিকে আসবে। ওকে, এবং প্রত্যেকটির ক্ষেত্রে এটা এরকম হবে, তাহলে প্রত্যেকে এটা হচ্ছে নেগেটিভ হবে, এটা হবে পজিটিভ। ওকে, এবং এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে একই অবস্থা হবে, এটা হবে নেগেটিভ এবং এটা দেখে মনে হচ্ছে তিনটা একদিকে রয়েছে, আসলে বিষয়টা এরকম না, এটা কিন্তু একটা চতুস্তলকীয় স্ট্রাকচার এবং এটা পরস্পরকে নিউট্রাল করে দিবে। ওকে, সো আমরা বলতে পারি যে এখানে নিট যে ডাইপোল মোমেন্ট রয়েছে সেটার মান কিন্তু 0, আর নিট ডাইপোল মোমেন্টের মান যেহেতু এখানে 0, সো এই যৌগটি কিন্তু পোলার যৌগ নয়। এবার হচ্ছে আমাদের যে মিথেন রয়েছে, মিথেনের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা হবে। তাহলে এদের দুইজনেরই কিন্তু আসলে sp3 সংকরণ হবে এবং চতুস্তলকীয় স্ট্রাকচার হবে। এবার পরেরটা আমরা একটু লক্ষ্য করি, সালফার টেট্রাফ্লোরাইড। তাহলে সালফার টেট্রাফ্লোরাইড যদি আমরা একটু দেখার চেষ্টা করি এটার যে আসলে যেটা পোলার যৌগ হবে কিনা নন পোলার যৌগ হবে, তাহলে প্রাথমিক অবস্থায় হচ্ছে এটা ইলেকট্রোনেগেটিভিটি দেখবো। তাহলে ইলেকট্রোনেগেটিভিটির যে মানটা রয়েছে সেই মানটা হবে হচ্ছে নরমালি হচ্ছে ফ্লোরিনের আমরা জানি 4 এবং সালফারের ক্ষেত্রে জানি হচ্ছে 2.5। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটার মান কিন্তু 1.5, তার মানে এটা কিন্তু হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য 0.5 এর থেকে বেশি রয়েছে, সো এটি পোলার হওয়ার চান্স রয়েছে। এবার এখান থেকে আমরা হচ্ছে হাইব্রিডাইজেশন বের করব কেন্দ্রীয় পরমাণুর। তাহলে কেন্দ্রীয় পরমাণু যদি হাইব্রিডাইজেশন বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সালফারের শেষ কক্ষপথে নরমালি 6টা থাকে এবং এখানে একযোজী পরমাণুর সংখ্যা রয়েছে হচ্ছে 4টি, এখানে কোনো আসলে ক্যাটায়ন অথবা অ্যানায়ন নেই। 5 পাচ্ছি এবং 5 পেলে এখানে হয় sp3d সংকরণ। তাহলে sp3d সংকরণ হলে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় হয়। তাহলে এখানে আসলে কোনো লোন পেয়ার ইলেকট্রন রয়েছে কিনা সেটা একটু দেখার চেষ্টা করি। এখানে লোন পেয়ার ইলেকট্রনের সংখ্যা হচ্ছে লোন পেয়ার, এটা হচ্ছে হাইব্রিডাইজেশন, যেহেতু sp3d তাই এখানে 5 হবে। একযোজী কোনো পরমাণু আছে কিনা একটু লক্ষ্য করি, এখানে একযোজী পরমাণু কিন্তু 4টা রয়েছে এবং এখানে কিন্তু কোনো দ্বিযোজী পরমাণু নেই। তাহলে নরমালি এখান থেকে যেটা পেলাম 1 পেলাম। এটার জিওমেট্রি কিন্তু অনেকটা হবে হচ্ছে এটার জিওমেট্রি হবে কিন্তু ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। আমাদের এখানে কেন্দ্রীয় অবস্থায় সালফার থাকবে এবং এইটা এবং অনেকটা কিন্তু এরকম হবে ফ্লোরিন ফ্লোরিন। আমরা যদি 4টা ফ্লোরিন দিয়ে দিই, এই যে ফ্লোরিন, আমি যদি এখানে লোন পেয়ার ইলেকট্রনটা দিই অনেকটা দেখতে এরকম হবে। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এই যে সালফার রয়েছে সালফার থেকে ফ্লোরিনের দিকে এখানে কিন্তু ডাইপোল মোমেন্টের মান কত হবে, এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ পার্ট। ওকে, এটা হবে হচ্ছে নেগেটিভ পার্ট এবং এটা যেহেতু পজিটিভ তাহলে পজিটিভ হলে এই দিকটা হবে নেগেটিভ পার্ট। তাহলে নেগেটিভ পার্ট যদি হয় তাহলে ডাইপোল মোমেন্টটা এইদিকে কাজ করবে, এই ডাইপোল মোমেন্ট পরস্পরকে কিন্তু আসলে ক্যান্সেল আউট করে দিচ্ছে। কিন্তু আমরা যদি এই ক্ষেত্রে একটু লক্ষ্য করি এটার হচ্ছে যে ডাইপোল মোমেন্টটা এটা কিন্তু অনেকটা এই দিকে কাজ করতেছে, সো এই যৌগটি কিন্তু অবশ্যই পোলার যৌগ হবে। এখন যদি আমরা হচ্ছে ডাইক্লোরোমিথেন নিয়ে কথা বলি তাহলে এটা আসলে পোলার না নন পোলার হবে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। তাহলে এখান থেকে যে ইলেকট্রোনেগেটিভিটি রয়েছে সেই ইলেকট্রোনেগেটিভিটির মান কত হচ্ছে
আমরা জানি যে কার্বন এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে 3 থেকে 2.5 এবং এখান থেকে বিয়োগ করলে 0.5 পাওয়া যায়। এবং এখানে যে হাইব্রিডাইজেশন রয়েছে সেই হাইব্রিডাইজেশন আমরা বলতে পারি যে এখানে কার্বন যেহেতু সেন্ট্রাল অ্যাটম, তাহলে কার্বন যেহেতু সেন্ট্রাল অ্যাটম সেই ক্ষেত্রে কার্বনের হচ্ছে শেষ হতে 4টা ইলেকট্রন এবং এখানে হচ্ছে একযোজি পরমাণুর সংখ্যা হচ্ছে 4টা রয়েছে। এখানে কোনো ক্যাটায়ন অথবা অ্যানায়ন নেই, তাহলে এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে 4 পাই। তাহলে আমরা বলতে পারি এখানে sp3 সংকরায়ন হয়েছে। তাহলে sp3 সংকরায়ন মানে এখানে আমরা বুঝতে পারছি যেটা হচ্ছে চতুস্তলিকীয় গঠন হবে। ডাইক্লোরোমিথেনের লোন পেয়ার ইলেকট্রন নির্ণয় করার চেষ্টা করি, এই লোন পেয়ার ইলেকট্রন আসলে কটা রয়েছে সেক্ষেত্রে আমরা বলতে পারি হাইব্রিডাইজেশন যেহেতু এখানে sp3 এর মান 4 এবং এখানে একযোজি পরমাণু রয়েছে হচ্ছে 4টা, এখানে কোনো দ্বিযোজি পরমাণু নেই, সো আমরা বলতে পারি এখান থেকে এটা হচ্ছে 0, তার মানে এখানে কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই। যেহেতু লোন পেয়ার ইলেকট্রন নেই, সো আমরা বলতে পারি এটা হচ্ছে যে চতুস্তলকীয় গঠন হবে। তো এটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি অনেকটা এইরকম হবে, এই চতুস্তলকীয় গঠন। তাহলে এই চতুস্তলকীয় গঠনে এটাও হাইড্রোজেন হবে এবং এটা ক্লোরিন এবং এটা ক্লোরিন হবে। ওকে, তাহলে এরকম যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন কিন্তু তুলনামূলক হাইড্রোজেনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, সো এখানে যে ডাইপোল মোমেন্ট আছে অনেকটা এইদিকে যাবে এবং এখান থেকে যে ডাইপোল মোমেন্টটা রয়েছে এটা কিন্তু অনেকটা এইদিকে যাবে। এবার কার্বন এবং ক্লোরিনের যে বিষয়টা রয়েছে আমরা জানি ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ এবং সেটা হচ্ছে এইদিকে টান দিবে এবং এই ক্লোরিন কিন্তু বেশি ইলেকট্রোনেগেটিভ, এটা কিন্তু এদিকে টান দিবে, এদিকে টান দিবে। সো এটা কিন্তু আলটিমেটলি কিন্তু আসলে নন পোলার নয়, এটা কিন্তু অবশ্যই পোলার হবে। এখানে কার্বন হাইড্রোজেন যে বন্ড রয়েছে সেটার ইলেকট্রোনেগেটিভিটির মান 0.4 হলেও কিন্তু কার্বন ক্লোরিন বন্ডের ইলেকট্রোনেগেটিভিটির মান কিন্তু 0.5 হয় এবং এটা কিন্তু পরস্পরকে নিউট্রাল করে দিচ্ছে না। সো আলটিমেটলি এই যৌগটা কিন্তু হচ্ছে পোলার যৌগ, অবশ্যই নন পোলার যৌগ নয়। তাহলে টাইপ 4 নিয়ে যদি কথা বলি, সেই টাইপ 4 এর ভিতরে আমি দেখতে পাচ্ছি যে ফসফরাস পেন্টাক্লোরাইড রয়েছে। তাহলে এখানে যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য রয়েছে সেটা আসলে কত হবে সেটাও নরমালি আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিন হচ্ছে 3 এবং ফসফরাসের হচ্ছে 2.1। তাহলে আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে 0.9 এবং এখান থেকে যদি হাইব্রিডাইজেশন আমি নির্ণয় করার চেষ্টা করি, মানে জিওমেট্রি নির্ণয় করার চেষ্টা করি, আমরা এখানে বুঝতে পারছি যে ফসফরাস হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষে 5টা ইলেকট্রন রয়েছে, ভ্যালেন্স ইলেকট্রন, এবং এখানে একযোজি পরমাণুর সংখ্যা রয়েছে 5টা, এখানে কোনো হচ্ছে ক্যাটায়ন অথবা অ্যানায়ন নেই। তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে 5 পাচ্ছি, তার মানে এখানে যে সংকরায়নটা সেটা হচ্ছে sp3d সংকরায়ন। তাহলে sp3d সংকরায়ন হওয়ার কারণে আমরা এখান থেকে আসলে কোনো লোন পেয়ার ইলেকট্রন আছে কিনা সেটা একটু নির্ণয় করার চেষ্টা করি। 3d ছিল, তাহলে এটার মান হচ্ছে 5, তাহলে এখান থেকে একযোজি পরমাণুর সংখ্যা হচ্ছে 5টি পাচ্ছি। এটা যদি আমরা একটু মাইনাস করে দিই তাহলে লোন পেয়ার ইলেকট্রনের সংখ্যা কিন্তু 0 পাচ্ছি। তার মানে অনেকটা হচ্ছে এর যে স্ট্রাকচারটা অনেকটা এরকম হবে যে ফসফরাস এর স্ট্রাকচারটা কিন্তু অনেকটা এরকম হবে। তাহলে আমরা এখানে ক্লোরিন যদি প্রত্যেকটা ক্লোরিন প্রত্যেক জায়গায় বসায় দিই তাহলে কিন্তু এর একটা অনেকটা এইরকম হবে। এবার একটা বিষয় একটু লক্ষ্য করি, ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে 2.1 এবং ক্লোরিনের হচ্ছে কিন্তু 3। তাহলে ফসফরাস যেহেতু বেশি পজিটিভ আর ক্লোরিন যেহেতু নেগেটিভ, তাহলে ডাইপোল মোমেন্টটা এভাবে কাজ করবে এবং এটার যে ডাইপোল মোমেন্ট রয়েছে সেটা কিন্তু এইভাবে কাজ করবে এবং এটার যে ডাইপোল মোমেন্ট রয়েছে সেটা কিন্তু এইভাবে কাজ করবে এবং এটার যে ডাইপোল মোমেন্ট রয়েছে সেটা এভাবে কাজ করবে, এটার যে ডাইপোল মোমেন্ট রয়েছে সেটা এভাবে কাজ করবে। একটা বিষয় যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে যে ক্লোরিন এখানে যে ক্লোরিন, এদের ডাইপোল মোমেন্ট কিন্তু পরস্পরকে ক্যান্সেল আউট করে দিবে। তাহলে এটার ডাইপোল মোমেন্ট যদি পরস্পরকে ক্যান্সেল আউট করে দেয় তাহলে এইখানে এই বরাবর একটা ডাইপোল মোমেন্ট রয়েছে, সো এখান থেকে কিছুটা ক্যান্সেল আউট হলেও পুরোপুরি কিন্তু ক্যান্সেল আউট হবে না, বাকিটা কিন্তু এই দিকে কাজ করবে এবং এটা এদিকে কাজ করবে এবং এটা হচ্ছে এদিকে কাজ করবে, এটা কিন্তু পরস্পরকে ক্যান্সেল আউট করে দিবে এবং এটা পরস্পরকে ক্যান্সেল আউট করে দিবে। সো আমরা বলতে পারি যে এই যে যৌগটি রয়েছে এই যৌগটির নেট ডাইপোল মোমেন্টের মান হচ্ছে 0 হবে। আর যেহেতু এটা নেট ডাইপোল মোমেন্টের মান 0, এই ফসফরাস পেন্টাক্লোরাইড কিন্তু আলটিমেটলি নন পোলার একটি যৌগ হবে। এখন হচ্ছে আমরা যে আমাদের টাইপ 5 রয়েছে, টাইপ 5 নিয়ে কথা বলবো এবং এই টাইপ 5 এর মধ্যে রয়েছে সালফার হেক্সাফ্লোরাইড। তো সালফার হেক্সাফ্লোরাইড এটার ক্ষেত্রে আমরা হচ্ছে প্রাথমিক অবস্থায় ইলেকট্রোনেগেটিভিটির মান বের করব। ইলেকট্রোনেগেটিভিটির মানের পার্থক্য হচ্ছে 4 মাইনাস হচ্ছে 2.5, তো আলটিমেটলি এখান থেকে হচ্ছে 1.5 পাচ্ছি, যেটা 0.5 এর উপরে। সো আমরা বলতে পারি এটা কিন্তু পোলার যৌগ হওয়ার চান্স রয়েছে। এখান থেকে আমরা যে হাইব্রিডাইজেশন হবে সেই হাইব্রিডাইজেশনটা জিওমেট্রির ব্যাখ্যার জন্য বের করব, সেক্ষেত্রে হাফ পাচ্ছি এবং এখানে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু সালফার তারা 6টি রয়েছে, মানে হচ্ছে শেষ কক্ষপথে ইলেকট্রন 6টি রয়েছে, ফ্লোরিন এখানে রয়েছে 6টি, মানে একযোজি পরমাণু, এখানে কোনো ক্যাটায়ন অথবা অ্যানায়ন নেই। সো আমরা বলতে পারি এটার ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 6 পাই। তাহলে 6 পেলে এটা কত হবে, sp3
ডি স্কোয়ার হবে। এবং এখানে কোনো লোন পেয়ার ইলেকট্রন আছে কিনা সেটা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা দেখলাম যে এখানে হাইব্রিডাইজেশন হচ্ছে sp3d স্কোয়ার, যেখানে হচ্ছে h এর মান হচ্ছে 6 এবং যে x রয়েছে এখানে একযোজী পরমাণুর সংখ্যা হচ্ছে 6টা, এখানে কোনো দ্বিযোজী পরমাণু নেই। সো আমরা বলতে পারি এখানে লোন পেয়ার যে ইলেকট্রন রয়েছে সেটার মান কিন্তু অনেকটা 0। তাহলে আমরা একটু লক্ষ্য করব যে নরমালি sp3d স্কয়ার হলে অষ্টক তলীয় যৌগ হয়। যে অষ্টক তলীয় যে যৌগটা রয়েছে এটা কিন্তু দেখতে অনেকটা এরকম হয়। তো এই বরাবর প্রত্যেকটা এর কোণের মান কিন্তু 90 ডিগ্রি। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় ফ্লোরিন ছিল, এভাবে ফ্লোরিন থাকবে এবং এখানেও ফ্লোরিন থাকবে, এখানেও ফ্লোরিন থাকবে, এখানেও ফ্লোরিন, প্রত্যেকটা জায়গায় ফ্লোরিন থাকবে এবং এটা কিন্তু এইভাবে আর কি সংযোজিত হয়। এবং এই স্ট্রাকচারটাকে আমরা বলে থাকি হচ্ছে অষ্টক তলীয় স্ট্রাকচার। ডাইপোল মোমেন্টটা এখানে ভেতরে কি ছিল? ভেতরে অবশ্যই সালফার রয়েছে। তাহলে এটারে যদি আমি সালফার দিয়ে আঁকানোর চেষ্টা করি অনেকটা এরকম হবে। এখানে হচ্ছে আমাদের ফ্লোরিন ছিল, ফ্লোরিন, এখানে ছিল ফ্লোরিন, এখানে ছিল ফ্লোরিন, এখানে ফ্লোরিন ছিল, এখানে ফ্লোরিন এবং এই বরাবর হচ্ছে ফ্লোরিন ছিল। তাহলে এই বরাবর যদি ফ্লোরিন থাকে, এখানে যে সালফার হচ্ছে সেটা হচ্ছে কম ইলেকট্রোনেগেটিভ। সো এখান থেকে যে ডাইপোল মোমেন্ট আছে এদিকে আসবে এবং এখান থেকে যে ডাইপোল মোমেন্ট আছে সেটা কিন্তু এদিকে কাজ করবে। তাহলে এইটার ডাইপোল মোমেন্ট এবং এটার ডাইপোল মোমেন্ট পরস্পরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যে ডাইপোল মোমেন্টটা হবে সেটা হবে এই দিকে এবং এখান থেকে ডাইপোল মোমেন্টটা হবে এই দিকে। এটার ক্ষেত্রেও ডাইপোল মোমেন্ট হবে এইদিকে, এটার ক্ষেত্রে এদিকে হবে। সো আলটিমেটলি এটা পরস্পরকে কিন্তু ক্যান্সেল আউট করে দিচ্ছে। আর যেহেতু ক্যান্সেল আউট করে দিচ্ছে সো আমরা বলতে পারি এখানে ডাইপোল মোমেন্টের মান হচ্ছে 0 এবং এই যে সালফার হেক্সাফ্লোরাইড রয়েছে এই যৌগটি কিন্তু আলটিমেটলি হচ্ছে নন পোলার যৌগ। এবার হচ্ছে আমরা টাইপ 6 নিয়ে কথা বলবো এবং টাইপ 7 নিয়ে কথা বলবো। আমাদের এখানে টাইপ 6 এর মধ্যে রয়েছে যেটা, সেটা হচ্ছে টাইপ 6 এর মধ্যে যেটা পাচ্ছি সেটা হচ্ছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড এবং হাইড্রোজেন আয়োডাইড। তো এটার ক্ষেত্রে আমি যদি হাইড্রোজেন ফ্লোরাইড নিয়ে কথা বলি তাহলে আমরা বলবো যেখানে ইলেকট্রোনেগেটিভিটির যে পার্থক্য রয়েছে সেটার মান হচ্ছে ফ্লোরিনের হচ্ছে 4 এবং হাইড্রোজেনের হচ্ছে 2.1। তো আলটিমেটলি এটা যদি আমরা হচ্ছে মাইনাস করার চেষ্টা করি তাহলে এখান থেকে পাবো হচ্ছে 1.9। তার মানে এটা কিন্তু 0.5 এর থেকে বেশি। সো এই যৌগটি হচ্ছে পোলার যৌগ হওয়ার চান্স অবশ্যই রয়েছে। যে এখানে এর হাইব্রিডাইজেশন হবে হাফ এবং ফ্লোরিন হবে এখানে সেন্ট্রাল অ্যাটম। তাহলে ফ্লোরিনের শেষ কক্ষপথে নরমালি হচ্ছে কটা ইলেকট্রন থাকে? 7টা ইলেকট্রন থাকে এবং হাইড্রোজেন যেহেতু একযোজী পরমাণু সেক্ষেত্রে এখানে কিন্তু এটা আলটিমেটলি আমরা যেটা পাই সেটা হচ্ছে 4 পাই। তাহলে এখান থেকে হচ্ছে sp3 সংকরণ পাচ্ছি। তাহলে এখান থেকে যদি লোন পেয়ার ইলেকট্রন নির্ণয় করার চেষ্টা করি sp3 সংকরণ, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে হাইব্রিডাইজেশন হচ্ছে h এর মান পাচ্ছি 4 মাইনাস এখানে একযোজী পরমাণু পাচ্ছি হচ্ছে 1টি। তাহলে আমরা দেখছি এখানে কিন্তু লোন পেয়ার ইলেকট্রন রয়েছে 3টি। sp3 সংকরণ হলে তাহলে এটার স্ট্রাকচার হচ্ছে চতুস্তলিকীয় হয় অনেকটা। তার মানে এটা দেখতে অনেকটা কিন্তু এরকম স্ট্রাকচার হবে। এটা রয়েছে ফ্লোরিন, এটা অনেকটা স্ট্রাকচার এরকম হবে। তাহলে বাকি 3টা ক্ষেত্রে কিন্তু তার লোন পেয়ার ইলেকট্রন ছিল, এই সেই লোন পেয়ার ইলেকট্রন দিলাম। এখানে মনে করি হাইড্রোজেন ফ্লোরাইড বন্ডটা রয়েছে। আমরা জানি যে এখানে হচ্ছে হাইড্রোজেন হচ্ছে কম ইলেকট্রোনেগেটিভ এবং ফ্লোরিন হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ। সো এর ডাইপোল মোমেন্টটা কিন্তু অনেকটা হচ্ছে এইভাবে কাজ করবে। তাহলে এইভাবে কাজ করার কারণে সো আমরা বলতে পারি এটা কিন্তু অবশ্যই পোলার যৌগ এবং একই ব্যাখ্যা কিন্তু বাকি যে পরমাণুগুলো রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু একই ব্যাখ্যাটা প্রযোজ্য। সো এটা আমরা বলতে পারি যে এটা ডাইপোল মোমেন্টের মান হচ্ছে 0 নয়। সো এটি হচ্ছে অবশ্যই হচ্ছে পোলার যৌগ। এখন আমরা হচ্ছে আমাদের যে 7 নাম্বার টাইপ রয়েছে সেটা নিয়ে একটু কথা বলবো। এখানে রয়েছে মিথানল এবং মিথানলকে আপনি হচ্ছে এখানে sp3 সংকরণ পাবেন। আপনি যদি এই সূত্র বসান তাহলে এখান থেকে অবশ্যই ক্যালকুলেশন করতে পারবেন। এবং এখানে যে হাইড্রক্সিল মূলক রয়েছে এবং এটার জন্য আসলে মানে OH রয়েছে, এটার জন্য sp3 সংকরণ পাওয়া যাবে। তো এখানে আমাদের এই সংকরণের ব্যাপারটাও কিন্তু মানে অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ আমরা একটা বিষয় একটু মাথায় রাখবো যেখানে যে অক্সিজেন হাইড্রোজেন বন্ড রয়েছে এটা কিন্তু হচ্ছে অক্সিজেন বেশি পোলার, যার কারণে এখানে কিন্তু যে ডাইপোল মোমেন্ট রয়েছে সেটা কিন্তু পজিটিভ মানে কম ইলেকট্রোনেগেটিভ থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ দিকে আসবে। সো এই বন্ডটা নরমালি হচ্ছে পোলার হবে। এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। আমরা এখন দেখবো আমাদের যে ইথানিক অ্যাসিড রয়েছে এটাকে আসলে কেমনে ব্যাখ্যা করা যায়। তো আমরা জানি যে এখানে আসলে sp3 সংকরণ হবে, আপনি যদি এই সূত্র বসান তাহলে অবশ্যই পেয়ে যাবেন। এবং এখানে sp2 সংকরণ পাবেন এবং এখানেও sp2 সংকরণ পাবেন এবং এখানে নরমালি হচ্ছে আপনি যেটা পাবেন মানে এই অক্সিজেনের মধ্যে সেটা হচ্ছে sp3 সংকরণ। তো জটিলতা এড়ানোর জন্য আমি এই বিষয়গুলো আসলে করলাম না, তবে একটা বিষয় একটু মাথায় রাখবেন যে এখানে আসলে এই যে কার্বন যেহেতু কম ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, সেক্ষেত্রে এখানে ডাইপোল মোমেন্ট একটা পাওয়া যাবে এবং এখানে কিন্তু একটা ডাইপোল মোমেন্ট পাওয়া যাবে যেটা পরস্পরকে আসলে মানে ক্যান্সেল আউট করে দিবে না, কারণ হচ্ছে sp3 হচ্ছে টেট্রাহাইড্রাল স্ট্রাকচার এবং এই ক্ষেত্রে কিন্তু এটা দেখা যাচ্ছে যে ত্রিকোণাকার স্ট্রাকচার। আপনি ওভারঅল এটা মাথায় রাখবেন যে এটা আসলে পরস্পরকে ক্যান্সেল আউট করে দেয় না এরকম,
কিন্তু এটা আসলে পোলার থেকে কিছুটা, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো এটি হচ্ছে পোলার যৌগ। এবার পানির ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি, পানির ক্ষেত্রে আমরা বলতে পারি যে পানির ক্ষেত্রেও বলতে পারি আমরা যে এখানে যে লোন পেয়ার ইলেকট্রনের বিষয়টা রয়েছে, পানির ক্ষেত্রেও আমরা বলতে পারি যে এখানে যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য রয়েছে সেটা যদি আমরা একটু নির্ণয় করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে 3.5 এবং এটা হচ্ছে 2.1। তাহলে 2.1 থেকে এটা যদি ক্যালকুলেশন করি আমরা পাই হচ্ছে 1.4, এবং এখানে হাইব্রিডাইজেশন যদি আমরা নির্ণয় করার চেষ্টা করি তাহলে এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে অক্সিজেনের হচ্ছে শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে এবং এখানে হচ্ছে একযোজী পরমাণু 2টা রয়েছে। তো আমরা বলতে পারি যে এখানে হচ্ছে 4 পাওয়া যাচ্ছে এবং এখানে sp3 সংকরণ পাওয়া যাবে। ওকে, তো এখান থেকে যদি আমি লোন পেয়ার ইলেকট্রন নির্ণয় করার চেষ্টা করি সে লোন পেয়ার ইলেকট্রন কটা পাওয়া যাবে, এখানে যেহেতু sp3 সংকরণ তাহলে এটা হচ্ছে 4 হাইব্রিডাইজেশনের মান। তাহলে এখানে যে একযোজী পরমাণু রয়েছে সেটা 2টা রয়েছে এবং দ্বিযোজী কোনো পরমাণু নেই। সো আমরা বলতে পারি এখানে 2, মানে লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে 2 জোড়া রয়েছে। তাহলে লোন পেয়ার ইলেকট্রন যেহেতু 2টি রয়েছে মানে 2 জোড়া রয়েছে, তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করার চেষ্টা করি যে জিওমেট্রিক্যাল শেপটা কেমন হবে, আমরা জানি এটা অনেকটা এইরকম হয়, এটা অনেকটা এরকম হয় এবং 2টা যে লোন পেয়ার ইলেকট্রন উপরে থাকে। তো এটার ক্ষেত্রে এই যে অক্সিজেন রয়েছে, এই অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ হওয়ার কারণে এই হাইড্রোজেন যেহেতু কম ইলেকট্রোনেগেটিভ, এখান থেকে একটা ডাইপোল মোমেন্ট এদিকে দেখানো যায়। এবং এটা যেহেতু এখানে সেম, যে হাইড্রোজেন এখানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভ কম এবং অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, সো তাদের ডাইপোল মোমেন্টটা এরকম ভাবে দেখানো যায়। সো এইটা হচ্ছে পরস্পরকে আসলে কিন্তু নিউট্রাল করে দিচ্ছে না, এদের ডাইপোল মোমেন্টটা কিন্তু এই দিকে, কেন্দ্রের দিকে, এবং এটা কিন্তু অবশ্যই একটি পোলার যৌগ। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। মোটামুটি এই ছিল আমাদের আলোচনা। আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।